আজকাল রাতের বেলা আমিনার ঘরে শোয় মকবুল। টুনি থাকে পাশের ঘরে। আগে ফাতেমা আর ও দুজনে একসঙ্গে থাকতো। মাসখানেক হলো ফাতেমা বাপের বাড়ি গেছে, এখন টুনি একা। রাতের বেলা ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরে বেড়ালেও ধরবার উপায় নেই। রাত জেগে মাছ ধরাটা ইদানিং একটা নেশা হয়ে গেছে ওদের। ঘুটঘুটে অন্ধকার রাতে গ্রামের এই পুকুর থেকে অন্য পুকুরে জাল মেরে বেড়ায় ওরা। হাতে একটা টুকরি নিয়ে সঙ্গে সঙ্গে থাকে টুনি। জালে ওঠা মাছগুলো ওর মধ্যে ভরে রাখে। পর পুকুরে মাছ ধরতে গিয়ে সমস্ত সময় সজাগ থাকতে হয় ওদের, চারপাশে দৃষ্টি রাখতে হয়। একদিন প্রায় ধরা পড়ে গিয়েছিল দুজনে। জমির মুন্সির বড় পুকুরে মাছ ধরতে গিয়েছিল সেদিন। আকাশে চাঁদ ছিল, কিন্তু চাঁদনি ছিল না। কালো মেঘে ছেয়েছিল পুরো আকাশটা। এক হাঁটু পানিতে নেমে জালটাকে অতি সন্তর্পণে ছুঁড়ে দিয়েছিল সে পুকুরের মাঝখানটাতে। শব্দ হয়নি মোটেও, কিন্তু পুকুরের পাড় থেকে জোর গলায় আওয়াজ শোনা গেল, কে কে জাল মারে পুকুরে কে? এক হাঁটু পানি থেকে নীরবে এক গলা পানিতে নেমে গেল মন্টু। টুনি ততক্ষণে একটা ঝোপের আড়ালে রুকিয়ে পড়েছে। জমির মুন্সির হাতের টর্চটা বিদ্যুৎ বেগে ছুটে গেল পুকুরের এপার থেকে ওপারে। মনে মনে বারবার খোদাকে ডাকছিল মন্টু, খোদা তুমিই সব। একটু পরে পাড়ের ওপর থেকে টুনির চাপা গলার আওয়াজ পাওয়া গেল, এই উঠা আহো, মুন্সি চইলা গেছে বলে খিলখিল শব্দে হেসে উঠেছে সে। ওর হাসি শব্দে রাগে সমস্ত দেহটা জ্বালা করে উঠেছে মন্টুর। এমন সময় মানুষ হাসতে পারে? তারপর থেকে আরও সাবধান হয়ে গেছে মন্টু। গনুমোল্লার কাছ থেকে 3 আনা পয়সা খরচ করে একটা জোরদার তাবিজ নিয়েছে সে। রাতে বেরেতে গায়ের পুকুরে মাছ ধরে বেড়ানো, বিপদ আপদ কখন কি ঘটে কিছু তো বলা যায় না। আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। শগুন শেখের পুকুর পাড়ে এসে বাজুর ওপরে বাঁধা তাবিজটাকে আজ একবার ভালো করে দেখে নিল মন্টু। তারপর বুনলতার ঝোপটাকে দুহাতে সরিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল সে। টুনি পেছন থেকে বলল, বারে অত জোরে হাঁটলে আমি চলি কি করে? মন্টু জালটাকে গুছিয়ে নিতে নিতে বলল, আস্তে আহো, তারা কি এর? টুনি বলে, বারে আমার বুঝি ডর ভয় কিছু নাই? যদি সাপে কামড়ায়? সাপের কথা বলতে না বলতেই হঠাৎ একটা আধি সাপ ফোঁস করে উঠে সরে যায় সামনে থেকে। আঁতকে উঠে দুহাত পিছিয়ে আসে মন্টু। ভয় কেটে গেলে থুতু করে বুকের মধ্যে এক রাশ থুতু ছিটিয়ে দেয় সে। পেছনে টুনির দিকে তাকিয়ে বলে, বুকে থুক দাও, তাহলে কিচ্ছু হইব না। কোনো রকম বিতর্কে না এসে নীরবে ওর কথা মেনে নেয় টুনি। কপালটা আজ মন্দ ওদের। অনেক পুকুর ঘুরেও কিছু চিংড়ি গুঁড়ো ছাড়া আর কিছুই জুটল না। মাছগুলো আজকাল কেমন যেন শেয়ানা হয়ে গেছে। পুকুরের ধারে কাছে থাকে না, থাকে কি একেবারে মাঝখানটাতে। অত দূর জাল উড়িয়ে নেওয়া যায় না। টুনি বলে, থাউক আইস থাউক, চলো বাড়ি ফিরা যাই। জালটাকে ধুয়ে নিয়ে মন্টু আসতে বলে, চলো। সকালে ঘুম থেকে উঠে ফুলো হাতটা কোলে নিয়ে বসে বসে আবুল আর হালিমার ঝগড়া দেখছিল মকবুল। অনেকক্ষণ কি একটা বিষয় নিয়ে তর্ক চলছে ওদের মধ্যে। দাওয়ায় বসে যা মুখে আসছে ওকে বলে যাচ্ছে আবুল। হালিমাও একেবারে চুপ করে নেই। উঠোনে একটা লাউয়ের মাচা বাঁধতে বাঁধতে দু একটা জবাবও দিচ্ছে মাঝে মাঝে। মকবুল হাতের ব্যথায় মৃদু কাতরাচ্ছিল আর পিটপিট চোখে তাকাচ্ছিল ওদের দিকে। হঠাৎ দাওয়া থেকে ছুটে এসে মুহূর্তে হালিমার চুলের গোছা চেপে ধরল আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি বসিয়ে দিল ওর তলপেটে। উফ মা গো বলে পেটটা দুহাতে চেপে ধরে মাটিতে বসে পড়ল হালিমা। রাগে তখন ফোঁপাচ্ছে আবুল, আমার ঘরের ভাত মাংস ধ্বংস কইরা রাস্তার মানুষের লগে পিরিত জানে খতম কইরা দিমু না তোরে, কাইটা রাস্তায় ভাষাই দিমু না বলে আবার ওর চুলের গোছাতে হাত দিতে যাচ্ছিল আবুল। বুড়ো মকবুল চিৎকার করে উঠল, খবরদার আবুল্লা, তুই যদি বউয়ের গায়ে আরেকবার হাত তুলছস তাহলে ভালো হইব না কিন্তু। আমার ঘরনের গায়ে আমি হাত তুলি কি যা ইচ্ছা করি, কইবার কে? হ্যাঁ? পরক্ষণে আবুল জবাব দিল, তুমি যখন তোমার ঘরনীরের তুলা প্যাডা করো তখন কি আমরা বাধা দেই? অমন কোণঠাসা উত্তরের পর আর কিছু বলার থাকে না মকবুলের। শুধু জ্বলন্ত দৃষ্টিতে এক নজর ওর দিকে তাকালো মকবুল। আবুল তখন ঘরের ভেতরে টেনে নিয়ে চলেছে হালিমাকে। ভেতরে নিয়ে গিয়ে ঝাঁপি বন্ধ করে মনের সুখে মারবে। ওর ইচ্ছেটা হয়তো বুঝতে পেরেছিল হালিমা, তাই মাটি আঁকড়ে ধরে গোঙ্গাতে লাগলো, ওগো তোমার পায়ে পড়ি আর মাইরো না, মইরা জামু।